ভারতের লাদাখ রাজ্যের লে জেলার সদর দপ্তর এবং বৃহত্তম শহর হল লে। লাদাখ অঞ্চলে অবস্থিত এই লে শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,562 ফিট উচ্চতায় অবস্থিত। চারপাশে পর্বত বেষ্টিত হলেও এই লে শহর বাকি আর 4-5টা পাহাড়ি শহরের থেকে কিন্তু একেবারেই আলাদা। অনেক প্রতিকূলতা থাকা সত্ত্বেও এই শহরের অগ্রগতি কিন্তু সত্যিই অবাক করে দেবে। আর এখানকার জনসংখ্যা প্রায় 30,000-এরও বেশি। এখানকার বেশিরভাগ মানুষই বৌদ্ধ ধর্ম মেনে চলেন। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্বেষা, রিভিলিং দ্য আনএক্সপ্লোরেড আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমাদের এই লাদাখ সিরিজের আগের পর্বগুলো তোমরা যারা এখনও দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও, আর তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। গুড মর্নিং ফ্রম লে। আমরা এখন লেতে রয়েছি। আজকে আমাদের লেতে সেকেন্ড দিন। কালকে আমরা রাতে লেতে এসে পৌঁছেছিলাম। আজকে 13 অক্টোবর, রবিবার। আর সবাইকে জানাই শুভ বিজয়ার প্রীতীয় শুভেচ্ছা আর বড়দের আমার প্রণাম। আর এখন আমরা হোটেল থেকে বেরিয়ে জাস্ট 5 কিলোমিটারের দূরে এসছি। এখন দেখতে এসছি হল অফ ফেম। আমরা এখন ভেতরে ঢুকবো। ভালোই ঠান্ডা রয়েছে, 1 ডিগ্রি দেখাচ্ছে গুগলে। প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে একটু কথা বলতেও কষ্ট হচ্ছে, একটু শ্বাসের একটু হালকা প্রবলেম হচ্ছে। তো যাই হোক, এখন ভেতরে যাব। আর ভেতরে হয়তো সব জায়গায় ফটোগ্রাফি অ্যালাউ নয়, তো দেখা যাক কতটা কি দেখাতে পারি তোমাদের। এই হলো হল অফ ফেমের গেট, আর তার পাশেই রয়েছে টিকিট কাউন্টার। এখন ওরা গেছে টিকিট কাটতে। এখানে সমস্ত টিকিট কস্ট অ্যান্ড ডিটেলস দেওয়া রয়েছে। আর এই হলো একটা ট্যুরিস্ট ম্যাপ, যে লেতে আসলে তোমরা ঠিক কি কি দেখবে সেটা একদম পুরো ডিটেলস দেওয়া রয়েছে। তোমরা চাইলে ভিডিওটা একটু পজ করে দেখে নিতে পারো এটা। এই হল অফ ফেমের ভেতরে বেশ কিছু জায়গাতেই ভিডিও বা ফটোগ্রাফি অ্যালাউ নয়, তো আমি বেশি তোমাদের কিছু দেখাতে পারছি না। এই হলো হল অফ ফেমের গেট। আমরা এখন ভেতরে প্রবেশ করব। এই হল অফ ফেম হলো এমন একটি স্থান যেখানে আসলে আমাদের ভারতীয় সেনাদের জীবনযাত্রা সম্পর্কে অনেকখানি স্পষ্ট ধারণা পাবে তোমরা, আর অবশ্যই ভারতবাসী হিসেবে নিজেদের গর্ব হবে। এখানে ভেতরে বেশ কিছু সেকশন রয়েছে। এবং দেয়ালে বিভিন্ন জায়গাতে তোমরা কার্গিল ওয়ারের বিভিন্ন চিত্র দেখতে পাবে। আর আরেকদিকে রয়েছে সিয়াচেন গ্লেশিয়ারে প্রায় -40 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রায় মাসের পর মাস থাকতে গেলে ভারতীয় সেনাদের ঠিক কী কী ব্যবহার করতে হয়, বা ওই রকম চরম প্রতিকূলতায় টিকে থাকতে গেলে ঠিক কতটা পরিমাণ ত্যাগ স্বীকার এবং মনের জোর লাগে, তার একটা ধারণা তোমরা এখানে পেয়ে যাবে। আর তোমরা এখানে তাদের লাইফ এক্সপিরিয়েন্সও কিন্তু জানতে পারবে। তাই আমি বলবো, এই লেতে আসলে তোমরা অন্য সাইট সিন ছাড়াও এই হল অফ ফেমকে কিন্তু একদম মাস্ট ভিজিট প্লেসের মধ্যে রেখো। আর অন্যদিকে রয়েছে কার্গিল ওয়ারে ব্যবহৃত সমস্ত অস্ত্রের নিদর্শন এবং শত্রুদের কাছ থেকে পাওয়া অস্ত্রেরও নিদর্শন রয়েছে এখানে। এই জায়গাটা পুরোটাই ভারতীয় সেনা দ্বারাই পরিচালিত। এই হল অফ ফেমের প্রত্যেকটা দেয়ালে রয়েছে আমাদের শহীদ ভারতীয় সেনাদের কৃতিত্বের কাহিনী।
রয়েছে শহীদ সেনার হাতে লেখা শেষ চিঠিও। ভেতরেই রয়েছে একটা সোভেনিয়ার শপ, এখান থেকে তোমরা কিছু কিনে সেটা স্মৃতি হিসেবে নিয়ে যেতেই পারো। আর এখানে রয়েছে কারগিল পারে পাকিস্তানি সেনাদের কাছ থেকে উদ্ধার হওয়া বেশ কিছু তাদের ব্যবহৃত জিনিস। ভেতরে অনেকটা টাইম কাটিয়ে এবার আমরা বাইরে এলাম। এখানেও কিন্তু বেশ বড় একটা জায়গা রয়েছে, পাশে এখানে বসার সিটও রয়েছে। আর এখানে কিন্তু সন্ধেবেলায় লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। এবার হল অফ ফেম থেকে বেরিয়ে এরপর আমরা যাব আমাদের পরবর্তী গন্তব্যে। এখন আমরা একদম একটা অফবিট জায়গাতে যাব। এবার লে থেকে মাত্র 15 কিলোমিটারের দূরত্বে রয়েছে স্টোক মনেস্ট্রি। এখন আমরা চলেছি লে মার্কেটের মধ্যে দিয়ে, আর এখানে আমরা রাতের দিকে আসব। এখন আমরা যাব কিন্তু স্টোক প্যালেসের দিকে। এই হলো লের মেন গেট। সামনে রাস্তা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে, আমরা বাঁদিক নেব স্টোক ভিলেজের দিকে। প্রত্যেকটা রাস্তায় কিন্তু খুব সুন্দর। এখান থেকেও আমরা বাঁদিকের রাস্তাটা নেব। এবার স্টোক ভিলেজে প্রবেশ করার পরে এখানে কিন্তু বেশ সবুজের সমাহার দেখা যাচ্ছে। এখানেও বেশ কিছু থাকার অপশন তোমরা পেয়ে যাবে। চোখে পড়লো বেশ কিছু হোমস্টে। তবে এখন যেহেতু অফ সিজন, তাই বেশি অপশন কিন্তু এখন আমরা পেলাম না। এই সরু রাস্তাগুলো দিয়ে যেতে কিন্তু বেশ ভালোই লাগছে। সামনে এবার আমাদের একটুখানি ওপরের দিকে উঠতে হবে, স্টোক গুম্ফার দিকে। ক্যামেরাতে ঠিক ভালোভাবে বোঝা না গেলেও এই রাস্তাটা কিন্তু বেশ চড়াই রয়েছে। ওই যে দূরে বৌদ্ধ মূর্তি দেখা যাচ্ছে। আমরা এবার একেবারে বৌদ্ধ মূর্তির পিছন দিকটায় চলে এসেছি। এখানে আমরা গাড়ি পার্কিং করে এবার ভেতরের দিকে যাব। এখন সময় 1:45 দুপুর, আর আমরা এখন হল অফ ফেম ঘুরে এসেছি একটা নতুন অফবিট প্লেসে, যেটা হচ্ছে স্টোক মনেস্ট্রি। আমরা এখন রয়েছি স্টোক গ্রামে। এখানে এখন দেখতে এসেছি একটা, আমার পেছনে হয়তো দেখতেই পাচ্ছ, অনেক বড় একটা বৌদ্ধ মূর্তি রয়েছে। এটা দেখতে এসেছি। এখন পাশেই মনেস্ট্রি রয়েছে, সেটাই এখন দেখব আমরা। এই হলো সেই বিশাল বৌদ্ধ মূর্তি, যদিও এখন আমি একদম পিছনের দিকটাতে রয়েছি। স্টোক মনেস্ট্রি থেকে বাইরের ভিউটা অসাধারণ। একেবারে 360 ডিগ্রি পুরো পাহাড়ে ভর্তি চারপাশে। আর এই হলো ছোট্ট স্টোক ভিলেজ। এই স্টোক মনেস্ট্রিটি প্রায় 200 বছরেরও বেশি পুরনো এবং এই মনেস্ট্রিটি লামা হাওয়াং লোটাস 14 শতকে নির্মাণ করেছিলেন। তবে বাইরের এই বৌদ্ধ মূর্তিটি তৈরি হয়েছে 2012 থেকে 2015 সালের মধ্যে।
এই বৌদ্ধ মূর্তিটির উচ্চতা ৭১ ফিট। তবে আমরা কিন্তু মনেস্ট্রি আজকে দেখতে পেলাম না, কারণ একেবারেই এখন অফ সিজন, তাই মনেস্ট্রির গেট বন্ধ ছিল। কি আর করা যাবে, তাই আমরা একটু বাইরেই টাইম কাটালাম। আর এই জায়গাটা কিন্তু অদ্ভুত একটা শান্তি দেবে। এই জায়গাটা এক কথায় অসাধারণ লাগছে। তোমাদের হাতে সময় থাকলে এই স্তোক ভিলেজকে পায়ে হেঁটে ঘুরে দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে। এই বৌদ্ধ মূর্তির সাথে চারপাশের ভিউ এক কথায় অসাধারণ। এখন আমাদের পরবর্তী গন্তব্য সে প্যালেস, যেটা রয়েছে ১৩ কিলোমিটার দূরে। এখান থেকে এবার আমরা বেরোলাম আর আবার আমরা যাব লের দিকে। আমরা এখন একেবারে সে প্যালেসের সামনে এসে গেছি। এবার আমরা গাড়ি পার্কিং করে ভেতরে প্রবেশ করব। তবে গাড়ি পার্কিং করে আমরা প্রথমেই ভাবলাম যেহেতু দুপুর হয়ে গেছে, তাই আমরা আগে লাঞ্চ করে নেব, তারপরে প্যালেসের দিকে যাব। সে প্যালেসের সামনেই রয়েছে মার্কেট এরিয়া, সেখানেই আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম আর অর্ডার করলাম চাউমিন। রেস্টুরেন্টের পাশেই রয়েছে একটা বেশ বড় জলাশয়। দূরে সে প্যালেসের পাশের বৌদ্ধ মূর্তিও দেখা যাচ্ছে। লাঞ্চ সেরে এবার আমরা সে প্যালেসের দিকে উঠতে শুরু করলাম। বেশ অনেকখানি চড়াই রয়েছে। তবে এই সে প্যালেসের দিকে যেতে যেতে আমার একটু শ্বাসকষ্ট হওয়াতে আমি আর পুরোটা উঠিনি ওপরে। আমার অসুবিধা হওয়াতে আমি আর রিস্ক নিইনি ওপরে যাবার, তাই তোমাদেরও আর সে প্যালেস দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। তবে পাশেই চলে গেছিলাম বৌদ্ধ মূর্তির দিকে। এই জায়গাটাও কিন্তু একেবারে অসাধারণ লাগছে। পাশেই সিঁড়ি রয়েছে, আরো খানিকটা উপরে উঠে যাওয়া যাবে। এখন সেখানেই যাচ্ছি। কিছুটা ধাপ উঠেছি, এখান থেকেও ভিউটা অসাধারণ। আরো খানিকটা উপরে ওঠা যাবে। পাহাড়, গাছপালা, জলাশয় এবং রাস্তা সবকিছুই একসাথে দেখা যাচ্ছে। আর এই হলো বিশাল বৌদ্ধ মূর্তি। এইবার একেবারে টপে চলে এসেছি। এখন রয়েছি মূর্তির একেবারে পিছন দিকটাতে। চারপাশ থেকে পুরো লে শহরের বেশিরভাগ অংশটাই দেখা যাচ্ছে। সত্যি লে শহর মন ভরিয়ে দিচ্ছে। এখানে বেশ অনেকখানি সময় আমরা কাটালাম। এরপর চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। সে প্যালেস থেকে বেরিয়ে এরপর আমরা চললাম থিকসে মনেস্ট্রির দিকে, যেটা এখান থেকে একদম অল্প একটু দূরত্বেই অবস্থিত, 4.6 কিলোমিটার এখান থেকে। এই হলো মনেস্ট্রির মেন গেট। এখান থেকে এবার আমরা ভেতরে প্রবেশ করছি। ভেতরেও কিন্তু বেশ অনেকখানি গাড়ি যায়।
টপে রয়েছে পার্কিং পয়েন্ট, আর সেখান থেকেই আমরা মনেস্ট্রিতে প্রবেশ করব। আমরা গাড়ি পার্কিংয়ে রেখে এবার মেন গেট দিয়ে প্রবেশ করছি। এখানে টিকিট মূল্য পার হেড 25 টাকা করে। এই হলো মনেস্ট্রির টিকিট কাউন্টার। ঢুকতেই একদম সামনেই রয়েছে টয়লেট, লেডিস এবং জেন্টস দুটোই, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা হবে না। আর একটু এগিয়েও আর একটা ওয়াশরুম রয়েছে, আর এই হচ্ছে মনেস্ট্রির গেট। বাদিকে একটা ছোট্ট সুভেনিয়ার শপ আর সাথে ক্যাফেও রয়েছে। একটু উপরে ওঠার পর প্রথম ভিউ এটা। বেশ অনেকখানি আমাদের উপরে উঠতে হবে, বেশ কিছু সিঁড়ি রয়েছে। এই তিক্সে মনেস্ট্রি 11,800 ফিট উচ্চতায় অবস্থিত। লাদাখে অবস্থিত বৃহৎ মনেস্ট্রিগুলোর মধ্যে এটি একটি। এখানে রয়েছে অসংখ্য তিব্বতী শিল্পকার্যের নিদর্শন এবং অসংখ্য বৌদ্ধ মূর্তি। এই হলো মনেস্ট্রির প্রার্থনা হল। এখানেও কিন্তু বেশ কিছু বৌদ্ধ মূর্তি রয়েছে এবং তোমরা অক্টোবর নভেম্বর মাসে আসলে এখানে বেশ কিছু উৎসবও দেখতে পাবে। আর মনেস্ট্রি মানে অদ্ভুত এক শান্তির জায়গা। মন চাইবে এরকম একটা জায়গায় বেশ অনেকক্ষণ চুপচাপ বসে থাকতে, আর সাথে যদি থাকে ঠিক এইরকম একটা ভিউ, তাহলে তো আর কথাই নেই। এবং পুরো জায়গাটা ঘুরে দেখতে কিন্তু বেশ অনেকখানি সময় লেগে যাবে। মনেস্ট্রির একটা দিক ঘুরে এসে এবার আমরা চললাম আর একটা দিকে। এখানেও কিন্তু বেশ অনেকগুলো সিঁড়ি। এই হচ্ছে তারা টেম্পল। এরপর আমরা চললাম মৈত্রেয়ী বুদ্ধ মূর্তির দিকে। এই মৈত্রেয়ী বৌদ্ধ মূর্তিটি প্রায় 15 মিটার বা 49 ফিট উঁচু এবং লাদাখের অন্যতম বৃহৎ বৌদ্ধ মূর্তিগুলোর মধ্যে পড়ে। মনেস্ট্রির একেবারে টপ থেকে ভিউটা অসাধারণ। পুরো লে শহর প্রায় দেখা যাচ্ছে। এখন প্রায় বিকাল হয়ে আসছে। আমরা এবার যাব সিন্ধু ঘাটের দিকে। এই হলো সিন্ধু ঘাটের মেন গেট। একদম মেন ঘাটের সামনে চলে এসেছি। এখানে আমরা গাড়ি পার্কিং করব, তারপর একটু আশেপাশে ঘুরে দেখব। আশেপাশে রয়েছে বেশ কিছু বসার জায়গা। বিকালের দিকে সময় কাটানোর জন্য এটা একেবারে আদর্শ জায়গা। তোমরা লে আসলে এই জায়গাটা কিন্তু একেবারেই মিস করো না। আমরা এখন এসেছি সিন্ধু নদীর ঘাটে। জায়গাটা কিন্তু একদম বাঁধানো ঘাট, বেশ সুন্দর। আর এই সামনে দিয়ে বয়ে চলেছে সিন্ধু নদী, অর্থাৎ ইন্ডাস রিভার। সবে সবে সূর্যাস্ত হয়েছে।
এখনো সূর্যের অল্প আভা দেখা যাচ্ছে। এই সিন্ধু ঘাটে প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না। ঘাটটা কিন্তু পুরোটাই খুব সুন্দরভাবে বাঁধানো, আর মানে বসে থাকার জন্য দারুণ। এখানে বসে থাকলেই মোটামুটি সারাদিন কেটে যেতে পারে, এতটাই সুন্দর জায়গা। এই নদটির উৎপত্তি হয়েছে মানস সরোবরের পার্শ্ববর্তী এলাকায় তিব্বতীয় মালভূমি থেকে। এই ইন্দাস রিভার ভারতের গুরুত্বপূর্ণ নদগুলির মধ্যে পড়ে এবং জম্মু ও কাশ্মীরের লাদাখ অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে চলে গিয়েছে পাকিস্তানে। এটি পাকিস্তানের সবথেকে দীর্ঘতম নদী এবং জাতীয় নদী। ঘাটটা অনেকখানি জুড়ে তৈরি। আমরা এখন হাঁটতে হাঁটতে আরেকটু এগোচ্ছি। এখানেও সুন্দর বেশ ঝর্ণার মতন একটু তৈরি হয়েছে। এই পাশটায় একটু জলকে বেঁধে রাখা হয়েছে, বাট এই হচ্ছে এই আমার আঙুল যেখানটা রয়েছে এটাই হচ্ছে মেন নদী। আবার এখান থেকে কিন্তু চওড়া হয়ে যাচ্ছে ক্রমশ নদী। অপূর্ব লাগছে এই ঘাটটা। নদীর সাথে সাথে আশেপাশের ভিউটা তোমাদের একটু দেখিয়ে দিই। এপাশেও যেমন পাহাড় রয়েছে, খুব সুন্দর লাগছে, সূর্যাস্ত হয়ে গেছে সবে। আর চারপাশেও দেখো পুরোটাই কিন্তু পাহাড়ে বেষ্টিত, একেবারে ভীষণ সুন্দর লাগছে জায়গাটা। চাঁদও উঠে গেছে আকাশে, আর ওই যে আমাদের দূরে গাড়ি রাখা রয়েছে। বিকালের পড়ন্ত রোদে এই দূরের পাহাড় অসাধারণ লাগছে। এই জায়গাটা ছেড়ে সত্যি যেতে ইচ্ছা করছে না, কিন্তু না, আমাদের যেহেতু এখনো আর একটা স্পট ঘুরে দেখা বাকি আছে, তাই আমাদের বেরোতেই হলো। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও নিজেদের প্রিয়জনদের সাথে। সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। এরপর আমরা চললাম আমাদের হোটেলের কাছাকাছি অবস্থিত শান্তিস্তূপা দেখতে। রাস্তায় যেতে যেতে কিন্তু অসংখ্য হোটেলের অপশন আমরা দেখতে পাচ্ছি। এটাই হলো ওল্ড লে রোড। বড় ছোট মাঝারি সব রকমের হোটেলই কিন্তু এখানে রয়েছে। এখান থেকে আবার একটু চড়াই শুরু হলো, কারণ আমরা শান্তিস্তূপা অর্থাৎ একদম পাহাড়ের টপে যাব। আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছে, ওপরে আকাশে চাঁদ দেখা যাচ্ছে। আমরা একদম শান্তিস্তূপার সামনে চলে এসেছি। এখানে পার্কিংয়ে গাড়ি রাখলাম, এবার যাব টিকিট কাটতে। এখানে টিকিট মূল্য 30 টাকা করে পার হেড। টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। শান্তিস্তূপায় প্রবেশ করার আগেই রয়েছে একটি বৌদ্ধ টেম্পল। এই হলো রাতে আলোয় ঝলমল শান্তিস্তূপা। এর আগে আমরা যখন লাদাখে এসেছিলাম তখন আমরা শান্তিস্তূপা সকালে তো দেখেছিলাম, আজ আমরা দেখব রাতের শান্তিস্তূপাকে। এই শান্তিস্তূপাটি লের চান্সপাতে অবস্থিত। একদম টপ থেকে দেখা যাচ্ছে রাতের লে শহর। কি অসাধারণ লাগছে! সত্যি এই দৃশ্যকে বর্ণনা করার কোনো ভাষা পাচ্ছি না। আর তোমরা যারা একের বেশিবার লাদাখ ঘুরতে আসছো, তারা কিন্তু এই শান্তিস্তূপা একবার রাতে অবশ্যই দেখো। সত্যি বলছি, একেবারেই নিরাশ হবে না। এখানে আসলে আশেপাশের প্রাকৃতিক দৃশ্য একেবারে মন ভরিয়ে দেবে। এই জায়গার সকালের সৌন্দর্য একরকম হলেও রাতের সৌন্দর্যও কিন্তু বেশ অন্যরকম লাগছে। এই স্থাপত্যটি
জাপানি বৌদ্ধ দ্বারা নির্মিত হলেও এই স্থাপত্যের মূল ধারণা ছিল মহান রাজা অশোকের। এবং নিচিদাৎসু ফুজি শান্তির প্রতীক হিসেবে পরে তার ধারণাকে বাস্তবায়ন করেন এবং এটি নির্মিত হয়েছিল জাপানি বৌদ্ধ ভিক্ষু জিওমিও নাকামুরা দ্বারা 1991 সালে। এবং এই পুরো স্তূপটি জুড়ে বুদ্ধের জীবনের নানান ধাপ চিত্রায়ন করা রয়েছে। স্তূপটি বিশ্ব শান্তি সমৃদ্ধির প্রচার এবং বৌদ্ধ ধর্মের 2500 বছরের শরণার্থে নির্মিত হয়েছিল। এই স্তূপটি সকাল 8টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে জনগণের জন্য। এই হলো উপরে অবস্থিত মূল বৌদ্ধ মূর্তি এবং এটি জাপান ও ভারতের জনগণের মধ্যে সম্পর্কের প্রতীক হিসেবেও বিবেচিত হয়। তবে এই স্তূপটি শুধুমাত্র তার ধর্মীয় তাৎপর্যের কারণে নয়, এই জায়গার অবস্থানের কারণেও পর্যটকদের আকর্ষণে পরিণত হয়েছে। আজকের মতো আমাদের সাইট সিইং কমপ্লিট। এবার আমরা যাব লে মার্কেটের দিকে। একদম অল্প দূরত্বেই রয়েছে লে মার্কেট, আর সেখানে আমরা চলে এসেছি। গাড়ি আমরা পার্কিংয়ে রেখেছি। এবার একটু লে মার্কেটটা ঘুরবো। এখানে অজস্র দোকান রয়েছে, তোমরা চাইলে কিছু কেনাকাটাও করে নিতে পারো। রয়েছে ছোট বড় বিভিন্ন রকমের দোকান, আর সব রকম জিনিসই তোমরা এখানে পেয়ে যাবে। এই জায়গাটাকে তোমরা লে মার্কেট বা লে ম্যালও বলতে পারো। এই জায়গাটা কিন্তু একেবারেই মানালি বা দার্জিলিংয়ের ম্যাল রোডের মতনই ভাইবস দেবে। এখান থেকে আমরা একটা টুপিও কিনলাম। ওনারা একেবারে সামনেই হাতে বুনে দিচ্ছেন। আমার বিশেষ করে এই দোকানগুলো ভীষণ ভালো লেগেছে। বেশ খানিকটা ঘুরে এরপর আমরা চলে এলাম ডিনার সারতে। চলে এসেছি করিমসে। এখানকার খাবারের প্রাইস মোটামুটি সেম, যেরকম করিমসের বাকি আউটলেটগুলোতে হয়ে থাকে সেরকমই রয়েছে। হ্যাঁ, সত্যি প্রথমে বিশ্বাস হয়নি যে এখানেও করিমস থাকতে পারে বলে, বাট যখন আমরা দেখতে পেলাম যে করিমস রয়েছে তো এখানেই একদম চলে এসেছি। রেস্টুরেন্টটা কিন্তু বেশ সুন্দর। করিমসে এসে বিরিয়ানি ছাড়া ঠিক অন্য কিছু আর খেতে ইচ্ছা করলো না এখন। আর আমরা অর্ডারও করেছি চিকেন বিরিয়ানি। সব মিলিয়ে সারাদিন পর আজকে ডিনারটা জাস্ট জমে গেল। সাথে রয়েছে স্যালাড আর রায়তা। আমরা এখন ডিনার সেরে নিচে নামলাম। তোমাদের একটুখানি রেস্টুরেন্টটা কোথায় আছে ঠিক একটুখানি বলে দিই। এই হচ্ছে লের জামা মসজিদ। মসজিদ থেকে ঠিক একদম পাশেই দেখবে যে একটা মার্কেট রয়েছে। লে মার্কেটের মধ্যেই ঠিক তার ওপরেই রয়েছে কিন্তু করিমসটা। এই যে ওপরে রয়েছে, ভেতরে তোমরা সিঁড়ি পেয়ে যাবে, 3rd ফ্লোরে রয়েছে। এখানে কিন্তু গেলাম, খাবার দারুণ। লে মার্কেট থেকে একদম কাছেই রয়েছে আমাদের হোটেলটা। আজ সারাদিন আমরা লেতে খুব সুন্দর একটা দিন কাটালাম। এখন সময় 9টা আর আমরা এখন চলেছি হোটেলের দিকে। আর এই লে মার্কেট রাতে 8টা সাড়ে 8টার পর থেকে কিন্তু বেশ ফাঁকা হতে শুরু করে। আজকের ভিডিওটা আর এর থেকে বড় করব না। এর পরের পর্বে তোমাদের সাথে শেয়ার করব আমাদের লে থেকে আরও কিছু জায়গা ঘুরে দেখার অভিজ্ঞতা। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো আর এভাবেই আমাদের সাপোর্ট করে যেও।